আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সংবাদটা আমার কাছে সংবাদ ছিল দুটি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে। আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি। তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুরস্কে যাওয়ার আগে নৌবাহিনীর প্রধান পরিবর্তন ঘটেছে। তিনি তারপরে তুরস্ক গেছেন, তুরস্ক থেকে ফেরার পর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকারের অনেকে মনে করেন যে এই দুই ব্যক্তি তারা যে ভূমিকাই পালন করে থাকুন সাম্প্রতিক সময়, কিন্তু এরা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তবে একটা কথা হচ্ছিল শেখ হাসিনার পক্ষ থেকে, বা আমি অনেকবার বলেছি নানা জায়গায়, যে 4 আগস্ট 2024 যেরকম সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে যদি হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয় তাহলে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন যদি এরকম হাজার হাজার কেন লাখো লাখো জমায়েত হন, মানে আমি যা ফিডব্যাক পাচ্ছি তাই ঘটনা ঘটতে পারে, তাহলে সেদিন সেনাবাহিনী কি গুলি চালাবেন না এরকম কোনো সিদ্ধান্ত নেবেন? তো সেটা ওয়াকারুজ্জামান নিলেও নিতে পারেন। সে কারণে হয়তো তাকে তো পরিবর্তন হলে আমি অবাক হব না আর কি। তৃতীয়ত, আর কি হতে পারে? আর কি হতে পারে বলতে, এখনো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার কথা বিএনপি ভাবছে, কিন্তু সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে নয়। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু রাজি কিনা আমি জানি না, শুনেছি তিনি রাজি নন, তিনি শেখ হাসিনার পরিবর্তে দায়িত্ব নিতে রাজি নন। ফলে বিএনপির মধ্যে প্রথমত হচ্ছে সরকারের মধ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তারা হয়তো কেউ তারেক রহমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এমন নয়, কিন্তু তবুও বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় অনেকে, সেই কারণে যে তাদের সরিয়ে দেওয়া এই সময়, নাহলে সরানোর তো কোনো কারণ কিছু নেই। আর ওই রেজিগনেশন লেটারটা সকলেই দেখেছেন, তাতে প্রথম একটি লাইন মাত্র তিনি হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা, তাই না? সইটা আর প্রথম লাইনটা, এই দুটো লাইন নিজের হাতের লেখা, বাকি গোটাটাই টাইপ করা। ফলে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে তিনি স্বেচ্ছায় করেছেন, সেটাও লেখা থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ভবনে আমার ঘনিষ্ঠ সূত্র ছিল, ফলে আমার প্রণব মুখার্জি লেখা বই তিনি চেয়েছিলেন, তাকে উপহারও পাঠিয়েছিলাম, তিনি পড়েছেন। আমি বলি যে তিনি কিন্তু আপনার শো এবং আমার শো নিয়মিত দেখেন। তো ফলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে তার একটা সাক্ষাৎকার নেওয়া। এখন যাই না সেটা সম্ভব কিনা, এখন তিনি তো আছেন দেশের মধ্যে, এখন হয়তো নয়, যখন তিনি স্বচ্ছন্দ বোধ করবেন তখন দেখা যাবে। তো যেটা বলছিলাম যে যে পরিবর্তনগুলো শেখ হাসিনার ঘোষণায়, এই কতগুলো ঘটনা যেটাকে উড়িয়ে দিচ্ছিলেন অনেকে বাংলাদেশে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার ঘটনা নয়। বেচারা প্রথম ক্যাজুয়ালিটি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ক্যাজুয়ালিটি আরো কেউ হবেন, তৃতীয় ক্যাজুয়ালিটিও কেউ হতে পারেন, চতুর্থ হচ্ছে আওয়ামী লীগকেও পরিবর্তন করা যায় কিনা। ফলে এমন একটা অবস্থায় খুবই মানে একটা বলবো যে শেখ হাসিনার ঘোষণায় প্রায় সত্যি মানে এই সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছেন, বাকিরা মনে করছেন নাটক, কিন্তু তারেক রহমান সরকার জানেন তারা যে শেখ হাসিনা ঘোষণা যেটা করেন সেটা তিনি করেন এবং করলেন। বলুন কোন নিয়ে? হ্যাঁ দাদা, আমি এই জায়গাটাতেই একটু কনফিউজ মনে হয় যে মানে শেখ হাসিনা এই ফিরে আসার বিষয়টা কি কোথাও সীমিত হয়ে গেছে, বা মানে এটা যত বড় ঘটনা ঘটার কথা সেই অর্থে কোনো প্রিপারেশন, কোনো ধরনের আয়োজন, ইন্টারনালি কোনো কিছু আরো আগাচ্ছে কিনা, এই বিষয়গুলো কেন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। দেখুন, এটা ঘটনাটা তো শেষ পর্যন্ত তো একটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিটা, এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভারতে সেপ্টেম্বর মাসে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটিও প্রথম আমি ব্রেক করি বোধ প্রিন্টে এবং সব জায়গাতেই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এবং ধরুন যদি আসেন, এখনো তারা ঘোষণা করেননি তারা
এবার আমি একটু ক্ল্যারিফাই করে দিই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এটা একটা প্রশ্ন হয়েছিল। সে প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। একটা তিনি ডিনাই করেননি, কিন্তু পরে জানানো হবে এই কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস হবে, বহু দেরি আছে, ফলে সফরের সেই শিখর সম্মেলনের আগে হয়তো ঘোষণা করা হতে পারে কারা কারা আসবে। এখন তারেক রহমানকে আমন্ত্রণ করাটা ব্যক্তিগত প্রধানমন্ত্রী বা ব্যক্তিগত তারেক রহমানকে নয়। এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের পৌরোহিত্য করছেন। এর আগেও 2012 সালে ভারতের গোয়াতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে সেই পরম্পরা অনুসারে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ধরুন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, তার আগে সেপ্টেম্বরে তারেক রহমান দিল্লি আসবেন ব্রিক্সের সম্মেলন উপলক্ষে। সেখানে কি মোদি বা তারেক রহমানের মধ্যে এমন কোনো আলোচনা হবে না যেটাতে আওয়ামী লীগ প্রসঙ্গ থাকবে? নিশ্চয়ই আলোচনা হবে। ফলে সেই আলোচনার ভিত্তিতে অনেকটা নির্ভর করবে শেখ হাসিনা কিভাবে ফিরবে। ফলে এখন তারেক রহমান সরকার তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা গতকাল পরশুদিন আপনাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে চিঠি আমাদের কাছে এসেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। ফলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়। ফলে যেহেতু প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, সেই কারণে ভারতের পররাষ্ট্র মুখপাত্র সরাসরি স্পষ্ট আগ বাড়িয়ে কোনো জবাব দিতে চাইছেন না। জি দাদা, আমি একটা জিনিস বলছেন যে সীমিত ব্যাপার, এটা একটা নেগোসিয়েশন ছাড়া ফেরা সম্ভব নয়, এটা সকলেই জানে। একটা নেগোসিয়েশন কিছু একটা হতে হবে। সেই নেগোসিয়েশনের আপনাকে একটা পথ বললাম, একদিকে যেমন তারেক রহমান সরকার তার প্রশাসন থেকে তথাকথিত হাসিনাপন্থী অনুরাগীদের অপসারণ করবেন। তৃতীয়ত, শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিলে তারা দিতে পারেন জায়গা। তৃতীয়ত, এই আলোচনায় ভারতের সঙ্গে আলোচনায় প্রসঙ্গ উঠলে সেটা কোন দিকে গতিমুখ নেবে তার উপর একটা নির্ভর। প্রস্তুতি যদি বলেন আপনার, এক্ষেত্রে প্রস্তুতি কিন্তু বেশি না, 4-5 দিন। ধরুন আপনাদের তো মেটিকুলার ডিজাইন হলো, আন্দোলনটা তো জুলাই থেকে শুরু হয়েছিল না 2024। ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন। ইউনুস যে মেটিকুলাস ডিজাইন তৈরি করছিলেন অনেক একদিন ধরে না, অ্যাকচুয়ালি বাংলাদেশের পট পরিবর্তনের শুরু হয় 2012 থেকে, যেদিন থেকে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা করার সিদ্ধান্ত নেয়। ক্লিন্টন এসেছিলেন, হিলারি ক্লিন্টন ওকে বলেছিলেন মামলা যেন না হয়। ফলে এটা অনেক দিনের প্রতিষ্ঠার পর শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে অপসারণ করতে পেরেছেন। একটা তার জন্য তো একটা সামনে কিছু দেখানো দরকার, ফলে সেইটার জন্য একটা জুলাই আন্দোলন, জুলাই আন্দোলনের পরিণতি আগস্ট। ফলে সময় চলে যেত 1.5 মাস, আপনি যদি আক্ষরিক অর্থ দেখেন। এক্ষেত্রে ডিসেম্বর হয়তো নভেম্বর থেকে সেরকম কিছু শুরু হতে পারে, অক্টোবর থেকে শুরু হতে পারে যে ফেরার প্রস্তুতি ব্যাপারটা, এটা এখনো প্রকাশ্যে নয়। এর মাঝখানে শেখ হাসিনা তার মতামত গুলো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যমকে দিতে শুরু করেছেন। রয়টার্স ছাড়াও আরো অনেকে দিয়েছেন। হয়তো আগামী দিনে সেগুলো প্রকাশিত হলে আমরা জানতে পারবো তিনি কি ভাবছেন বা কি নতুন কথা কি বলেছেন। পূর্ণিয়া সাথে দাদা, সার্জিও গোরের ট্যুর আপনি জানেন, এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়ায় একটা আলাপ আছে। ইভেন সিনিয়র অনেক জার্নালিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারাও বলছেন যে সার্জিও গোর বা আমেরিকান মানুষজনের সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ হচ্ছে ভারতে, বা দেখা সাক্ষাৎ হচ্ছে, এরকম আলাপ একটা বাংলাদেশে আছে। এই সার্জিও গোরের ট্যুর এবং শেখ হাসিনার সাথে কি আমেরিকার কোনো যোগাযোগ হয়েছে কিনা, এ বিষয়ে কি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন আপনার আপনার প্রেডিকশন থেকে, অথবা আপনার ধারণা? আমার কাজ হচ্ছে সাংবাদিক হিসেবে ঘটনাগুলি বিশ্লেষণ করা। ফলে বিশ্লেষণে আমি যেটা বলছি, যে পশ্চিমা গণমাধ্যম একসময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, সেই পশ্চিমা সংবাদ মাধ্যম, সেই অ্যামনেস্টি এখন তারেক রহমান সরকারের সময়কার গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, এবং তারা শেখ হাসিনার মত তার বক্তব্য গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করতে চাইছেন। তাহলে পশ্চিমা শক্তির যে গণমাধ্যম
তারা যখন এরকম একটা মনোভাব নিচ্ছে না, আগ্রহী তারা যখন শেখ হাসিনার মতামত শুনতে, তার বক্তব্য শুনতে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটা যোগসূত্র হয়েছে। আপনি যদি নির্দিষ্টভাবে কথা বলেন, নির্দিষ্টভাবে আমি কোনো তথ্য জানি না। আর সার্জেই গৌর ভারতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং টেলিফোনে কথা হতেই পারে সেটা কেউ জানে না, কিন্তু সাক্ষাৎ করেছেন এটা ঘটনা নয়। কয়েকদিন আগে আমি জানি আপনাদের ঢাকার যারা এই যে আওয়ামী লীগের পুরনো কাউন্সিলর তারা এসেছিলেন, তারা দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু ফলে শেখ হাসিনার সঙ্গে যারা দেখা করেন এটা সবটাই জানা যায়, এটা অজানা কিছু নয়। আর সার্জেই গৌড়ের মতো একজন ডিপ্লোম্যাট, খুব ইনফ্লুয়েন্সিয়াল ডিপ্লোম্যাট, তিনি দেখা করছেন সেটা গোপন, রাতের অন্ধকারে দেখা করছেন বা করলেও সেটা গোপন থাকবে, যে সম্ভব না। অন্তত ভারতীয় এজেন্সি গুলো তো জানতে পারবেই, সেগুলো কোনো সন্দেহ নেই। এবং তিনি সাধারণত যে তিনি যেভাবে ঘুরে বেড়ান তাতে সবসময় যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ঘোরেন এমন নয়। আর ঢাকায় যাওয়ার ব্যাপারটা হচ্ছে তার তো দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা, কারণ তিনি তো দক্ষিণ এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত, তিনি মধ্য এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত। ফলে তিনি তো ঢাকা, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সর্বত্রই পাকিস্তান তাও যেতে পারেন। ফলে তার তো ঢাকা যাওয়াটা অস্বাভাবিক কিছু। এবং ঢাকায় তো আপনি জানেন যে 30 তারিখে পৌঁছানোর কথা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে তার যেটা এজেন্ডা, আমার কাছে, আমি গতকাল এটা প্রশ্নটা করেছিলাম, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে গেছে, বলেছে আমাদের ঠিক জানা নেই। লক্ষ্য করে ম্যানিলাতে যে আসিয়ান বৈঠকের সময়, যেখানে আপনাদের খলিলুর রহমানের সঙ্গে আমাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ হয়েছে, বা মার্কো রুবিওর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেখানে কিন্তু স্যার যে ঘোর উপস্থিত ছিলেন, ম্যানিলাতে তিনি কিন্তু ছিলেন। এবং ম্যানিলায় তিনি যখন ছিলেন তিনি সব আলোচনারই তিনি সাক্ষী, তিনি জানেন। তারপরেই তিনি খলিলুর রহমানকেও জানিয়েছেন তিনি কি করতে চান, এবং খলিলুর রহমানের জন্যই তিনি কিন্তু সফরের সময়সূচি ঠিক করেছেন যাতে খলিলুর রহমান ঢাকায় থাকেন, সেই কারণে। এবং সেই অনুসারেই কিন্তু দেখা সাক্ষাৎ হবে ঢাকাতে। তারপরে ঢাকাতে গেলে তিনি কোথায় কি দেখা করছেন সকলেই জানতে পারবে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা আমার যেটা মনে হয়, যেটা আমেরিকা চায়, যে শি জিনপিং যেটা বলেছেন যে বাংলাদেশ, মায়ানমার, চায়না করিডোর, সেটাতে আপত্তি। তৃতীয়ত হচ্ছে যে চীনের সঙ্গে যতটা সম্ভব ব্যবসায়িক সম্পর্ক থাকুক, সেটাতে আপত্তি কারুরই নয়, ভারতেরও নয়, আমেরিকারও থাকবে বলে মনে হয় না। কিন্তু এমন কোনো স্ট্র্যাটেজিক সম্পর্ক যেন না তৈরি হয়, যে স্ট্র্যাটেজিক সম্পর্ক সম্পর্কে আমেরিকার আপত্তি থাকবে। এই ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র সহমত। ফলে চীনকে ঠেকিয়ে রাখার ব্যাপারে সহমত দুটি দেশই। এবং সকলেই জানেন যে খলিলুর রহমান তো তিনি অনেকটাই তিনি ওয়াশিংটনের আশীর্বাদ ধন্য মানুষ, এটা সকলেই জানেন, জানেন না যে তা নয়। যার কারণে না হলে তিনি জাতিসংঘের সভাপতিও হতে পারতেন না। ফলে খুব ইন্টারেস্টিং সময় আসছে বাংলাদেশের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এরই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি, দেখুন আমেরিকা কিন্তু তাদের দেশেও কিন্তু নির্বাচন আসুন সেনেট, ফলে তাদেরকেও দেখাতে হবে যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন। তারা বাংলাদেশের এমন একটা সরকারকে সমর্থন করছেন যেখানে আওয়ামী লীগের কোনো স্পেস নেই, ফলে সেটা কিন্তু তার দেশে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের ফারাক আছে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে ফারাক আছে। ডেমোক্র্যাটরা থাকাকালীন তারা আওয়ামী লীগকে পছন্দ করেন না। ডেমোক্র্যাটরাই বলা যেতে পারে শেখ হাসিনা উৎখাতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। ইউএস এইড যে পাঠিয়েছিলেন, সেই এইড ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে সব, এখনকার মতো দেওয়া হয় না। মার্কিন দূতাবাসে জামায়াত সহ বহু 48 জন যে কর্মী নিয়োগ হয়েছিল তাদের অধিকাংশকেই এখন সরিয়ে দেওয়া হয়েছে। 1-2 জন আছেন সিনিয়র লেভেলে আছেন, বাকিরা নেই। ফলে এক্ষেত্রে একটা খুব আমি বলছি যে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ডিফারেন্ট, আলাদা। সেটা আমি ফোরকাস্ট করতে পারবো না। সেটা উনি ঢাকায় গেলে তখন কিভাবে কথা বলছেন, মিলিত হবেন, সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন, টাউন হল করতে পারেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন। এখন দেখা যাক সেটা কি দাঁড়ায়। দাদা, আমি সবশেষে একটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাই। সেটা হলো, বাংলাদেশে এরকম একটা ব্যাপার আছে, যেমন বিএনপি যদি বলি যে 24-এর পরে 19 সময়ে অত বেশি ভারত বিরোধী বক্তৃতা দেয়নি বিএনপি মানুষজন, মিড লেভেলে দিয়েছে। আর এর আগে শেখ হাসিনা পতনের আগের সময়টা
বছর খানেক সময়টা বিএনপি খুব শক্তভাবে ভারত বিরোধী বক্তৃতা দিত। এখন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরানো হচ্ছে বা অন্যান্য যাদেরকে সরানো হচ্ছে, এমন একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এটা শুধু আওয়ামী লীগের লোক না, ভারত সংশ্লিষ্ট বা ভারতের সঙ্গে যাদের যোগাযোগ আছে, ভারত যাদেরকে পছন্দ করে এমন মানুষজনও কি সরানো হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশকে বিএনপি সরকার এসে ভারত ঘনিষ্ঠ মানুষদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাচ্ছে কিনা, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা? এটা মনে হতো, আমি নিশ্চিত হতাম যদি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু 9 বছর ভারতে ছিলেন রয়ের তত্ত্বাবধানে, তিনি তো বহাল তবিয়তে আছেন না, ফলে ভারতপন্থী মানুষ ক্যাবিনেটে আছেন। আমি এখনো বিশ্বাস করতে রাজি নই যে ভারতপন্থী বলে সরিয়ে দেওয়া হচ্ছে। এইখানে শেখ হাসিনার এইখানে কোনো রোল নাই। শেখ হাসিনার আশা নিয়ে উনি যে ফিরবেন এইটা নিয়ে কোনো কথা নাই। শেখ হাসিনা ফেরার কথা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এখানে ফিরবেন, এইটা ঠেকায় রাখা যাবে না। আর যদি আর্মির মধ্যে কোনো এরকম চেঞ্জেস যদি করতে যায় বা কিছু, তাহলে আই ডোন্ট নো, we have আমাদের সামনে we have the example of Nawaz Sharif. You have the example how he wanted to remove Pervez Musharraf. He did not allow his aircraft to land. এখন এইখানে কি হবে আমি জানি না। So we have to be very careful, we have to understand, এবং এই টাইমিংস গুলি খুব ইম্পর্টেন্ট হয় একটা রাষ্ট্রের জন্য। সো দেখা যাক, আমি জানি না what kind of relationship the Prime Minister is having with the Army Chief এই মুহূর্তে। I'm sure it must be good, খারাপ হবে না হয়তো। কিনা আপনি ফোনে আমার সঙ্গে একটু দ্বিমত পোষণ করেছেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করেছেন না করতে বাধ্য হয়েছেন এটা নিয়ে দ্বিমত আছে। তার পদত্যাগ পত্র নিয়েও নানান রকম আলাপ আলোচনা চলছে এবং একটু তো ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। হয়তোবা বিএনপি ক্ষমতা এসছে, বিএনপি তার রাষ্ট্রপতি বসাবে, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু দুটা আলোচনা খুব নানান রকম কথার সূত্র তৈরি করছে। একটা হলো বলা হচ্ছিল তার সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, যদিও রাষ্ট্রপতি সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা একেবারেই বেসলেস। আরেকটা আলাপ আছে যে রাষ্ট্রপতি পদত্যাগের আগে শেখ হাসিনার ঘোষণা ছিল যে তিনি ডিসেম্বরে আসতে চান। অনেকে মনে করছেন যে সরকার নানা রকম প্রিপারেশন নিচ্ছে, সরকার সর্বদলীয় বৈঠক করেছে, সেই পারপাসে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করি। আপনি পুরো বিষয়টি কিভাবে দেখছেন অ্যাডভোকেট মহসিন রশিদ? জি, অফকোর্স উনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন প্রাইম মিনিস্টার তারেক। আমার যতটুকু খবর সেটা হলো 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন, এবং এই রিকোয়েস্টের আগে যখন তারেক সাহেব এসেছেন, প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, উঠেছেন, বসেছেন ওনার সাথে, তখন প্রেসিডেন্ট সাহেব নিজেই অফার করেছিলেন যে আপনি যখন বলবেন যে এখন আপনি আপনার দলীয় লোক দিতে চান বা আপনার নিজস্ব রাষ্ট্রপতি রাখতে চান, তখন আমি রিজাইন করব, আপনি খালি জানিয়ে দিয়েন আমাকে। তো প্রাইম মিনিস্টার জানিয়েছেন, জানার পরে উনি রিজাইন করেছেন। এইখানে কোনো ধরনের প্রবলেম নাই। ইট ইজ নট যে শেখ হাসিনার সাথে ওনার কথা হয়েছে কিনা, আর কথা তো হতেই পারে, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি এক নাগরিক হিসাবে জাস্ট বলি যে উনি যদি কথা বলতে চান বলবেন। আমি কি কথা বলতে পারি না? আপনি কি কথা বলতে পারেন না? কোনো মানা আছে কোনো নাগরিকের কথা বলার জন্য? কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলা যাবে না? সেই শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা de facto prime minister. She's not the de jure prime minister. Tariq Shahid is the de jure prime minister, but de facto prime minister. উনি prime minister হিসাবে আপনারা উনাকে রেখে এসেছেন।
উনি ওইখানে প্রাইম মিনিস্টারের প্রটোকলে আছেন। এখন উনি বলেছেন যে উনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন। আপনারা এক্সট্রাডিশন চেয়েছেন, এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট এক্সট্রাডিশন চেয়েছে। এক্সট্রাডিশন তো হবে না, বিকজ আইনগতভাবে এক্সট্রাডিশন হতে পারে না শেখ হাসিনার। এই ডকুমেন্ট না পড়ে এইসব লোকজন কথাবার্তা বলে। আইসিটিতে যে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির জন্য এক্সট্রাডিশন হতে পারে না, বিকজ এটা পসিবল না, ওই ট্রিটিতেই আছে। তারপর পলিটিক্যাল যদি কোনো ইয়ে থাকে, ওনার এক্সট্রাডিশন হবে না। আরো যাদের আইসিটিতে শাস্তি হচ্ছে, কারোর এক্সট্রাডিশন হবে না, পসিবল না, বিকজ ইটস নট লফুল আন্ডার দি এক্সট্রাডিশন ট্রিটি। এনিওয়ে, সো এখন কথা হচ্ছে যে উনি রিজাইন করেছেন, এইটাকে বলা হবে ভলেন্টারি রেজিগনেশন। এই কারণে ভলেন্টারি রেজিগনেশন বলা হবে বিকজ উনি স্বাস্থ্যগত কারণে রিজাইন করেছেন এবং ওনার স্বাস্থ্য খুব একটা ভালো না। ভলেন্টারি এই কারণে বলবো আমি যে একজনের রিজাইন করার এখতিয়ার আছে, সে যখন ইচ্ছা রিজাইন করতে পারে। যদি ওনাকে সরানোর, ইমপিচ করার যদি ইচ্ছা থাকতো সরকারের, তাহলে তারা পার্লামেন্টের মাধ্যমে করতে পারতেন। সো আমার মনে হয় যদি কোনো আলাপ আলোচনা হয়েছে বিটুইন দি গভর্নমেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে এইটা যে উনি কিভাবে ভলেন্টারি রিজাইন করবেন এবং কি কি আরো শর্ত টর্ত যদি থাকে। আমি শুনেছি যে ওনাকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে, ওইগুলি আমার ব্যাপার না, আমি বলবো না কি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে ওনাকে 3টা ইয়ে দেওয়া হয়েছে। ওইটা উনি গভর্নমেন্ট বলেছে কোনো অসুবিধা নাই, তারা মানবেন, তারা ওই যা বলেছেন ওইসব রিকোয়েস্ট ওনার একসেপ্ট করেছে গভর্নমেন্ট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি, ইউনুসকে শপথ পড়িয়েছেন। যদিও ইউনুসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইললিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি, বা 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। সো হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি প্রেসিডেন্ট এই দেশের। তো এইখানে আমি আর আসলে উনি অসুস্থ, উনি চিঠিতে তো উনি কি কি রোগে আক্রান্ত উনি তো সব বলেছেন, which is a fact. Why এইটা নিয়ে এত আমরা কথা বলছি কেন? এত জামাত টামাত কত কথা বলছি, কি গভর্নমেন্ট কোনো কথা বলেছে? গভর্নমেন্ট তো বলছে না কোনো কথা। গভর্নমেন্ট কেন বলবে? একটা লোকের রিজাইন করার এখতিয়ার আছে। কালকে যদি তারেক সাহেব মনে করেন যে না আমি রিজাইন করব, আমি প্রাইম মিনিস্টার থাকবো না, করতে পারেন। এটার মধ্যে আমরা এত কিছু কেঁচুমেচু খুঁজতে যাব কেন? হি হ্যাজ রিজাইন, হি হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল। উনি যদি না থাকতেন আপনার 24-25 তারিখে, তাহলে এই সরকার চলতো না। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে ভালো হতো যদি উনি রিজাইন আরো পরে করতেন, বিকজ ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করি, বিকজ উনি তো ইসের সাথে আপনার আর্ম ফোর্সেস এর সাথে জড়িত। তো উনি হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। হ্যালো, আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বোধহয় তোমার পুরুলিয়া। হচ্ছিল, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। জি, so what I am saying is যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, যখন এইখানে
উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস, তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কল অন করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কল অন করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। একটা ভালো হতো না যদি ওরা সবাই এসে কল অন করতো, কিন্তু এইটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে, আর্মির মধ্যেও হয়তো কথা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস, বিকজ তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন যে ভিতরে কি ঘটেছে, আমরা তো শুধু তফসরা করতে পারি যেটা আমরা আমাদের চোখে দেখছি, সামনে যেটা দেখছে। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? বা ইজ ইট এমনও তো হতে পারে যে ঠিক আছে আমরা আমাদের রাষ্ট্রপতি নিয়ে আসি, এখন উনি রিজাইন করে গেল, তারপরে আমরা এরপরে নেক্সট স্টেপে মাই প্রেসিডেন্ট ইজ গোয়িং টু রিমুভ জেনারেল ওয়াকারুজ্জামান, হতে পারে, অসুবিধার কি আছে? ইউ সি, সো এইখানে আর যদি কোনো এর মধ্যে যদি ইয়ে থাকে যে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াক্কারকে সরান যাবে না, তা আমরা উনাকে, ওয়াক্কার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। বিকজ ইয়েস, আপনার there was lot of pressure on প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড দি ফুল সাপোর্ট অফ দি আর্মি। আর্মি সাপোর্ট না করলে তো প্রবলেম ছিল। সো আই থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ওভারঅল হ্যাজ ডান আ ভেরি গুড জব। উনি খুব ভালো কাজ করেছেন, উনি সরকারকে ধরে রেখেছেন, উনি গভর্নমেন্টকে ধরে রেখেছেন। উনি যদি না থাকতেন তাহলে বিএনপি ইজ অলসো রাইট, যদি তখন যে এরা বলেছিল যে কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, ওই যখন ওই যে ইলিনয়ের একটা থার্ড গ্রেড প্রফেসর আছে না, কি নাম ওর, ওই প্রফেসরের ওই কমিটির মধ্যে এই কথাগুলি উঠেছিল, তখন বলেছে যে না, প্রেসিডেন্টকে সরান যাবে না, প্রেসিডেন্টকে সরাইলে দেয়ার বি এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম, এন্ড বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কনস্টিটিউশনাল ভ্যাকিউম তো হতোই যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন। দেন দি ওনলি অপশন এট দ্যাট পয়েন্ট ইন টাইম উড বি রিমুভ দি ইউনুস গভর্নমেন্ট এন্ড ওয়াকার শুড হ্যাভ টেকেন ওভার। যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন তাহলে এই ঘটনাটা ঘটে যেত। সো আমি জানি না যে কি পরিস্থিতি আছে, বিকজ এই রিলেশনশিপ গুলি তো খুব ম্যাটার করে, খুব কাউন্ট করে, যে প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি আর্মি চিফ, এই জিনিসগুলি খুবই ম্যাটার করে। এটা চারটিখানি কথা না, ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস রিলেশনশিপ। জি পূর্ণিয়া, ওভার টু ইউ। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা খুব ছোট অংশ, কিন্তু এই অংশটা এখন একটি খুব ঢাকার পলিটিক্সে, সেটা হল যে এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি, কি মনে হয় কি হতে পারে? There are two things. There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই অগস্ট নিয়ে। কারণটি হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। কাজে ওইগুলি ওরা, মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। President Shahabuddin cannot be tried for anything that has occurred or has happened জুলাই অগস্টে, বিকজ উনি আগের থেকেই প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ইমিউনিটি আছে, টোটাল ইমিউনিটি আছে ওনার, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, ফর অল হিজ অ্যাক্টস এন্ড থিংস ডান অ্যাজ দি প্রেসিডেন্ট। এগুলি না, হ্যাঁ উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস, বা আগে যদি কিছু হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই হিম ফর দ্যাট।
ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো। হি ক্যান ডু দ্যাট, ওনার এখতিয়ার আছে এটা। আহ, আমি আরেকটু একটু আমি ধরে নিচ্ছি যে প্রেসিডেন্টের সরে যাওয়ার সাথে শেখ হাসিনা আসার কোনো আহ, সম্পর্ক নাই, কিন্তু একটা জিনিস কি আপনার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে কি কোথাও অরিড মনে হয় শেখ হাসিনার আসার ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। গভর্নমেন্ট ইজ নার্ভাস বিকজ দুই তিনটা জিনিস আছে। একদিকে ইমম্যাচিওরড, গভর্নমেন্টের মধ্যে ম্যাচিউরিটি আমি পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপোজিশনের মধ্যেও কোনো ম্যাচিউরিটি আমি পাই না। সো এই ইমম্যাচিওরড গভর্নমেন্ট যদি আপনার দেশ পরিচালনা করে, তো ন্যাচুরালি তারা তো একটু ওয়ারিড হবে, সো এখন ওই ওয়ারিড হলে দে উইল হ্যাভ টু ডিসাইড, বিকজ অনেক কিছু তো লিঙ্কড আছে শেখ হাসিনার আশা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন, বাট এর মধ্যে তো আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন, দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইসে যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর সেটা যদি না করে, তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে। আর যদি সেটা না করে, তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দেয়ার কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে, আমি জানি না। বিকজ এই মুহূর্তে তো ধরেন আওয়ামী লীগের লোকজন আছে, সংগঠন আছে, বাট সংগঠন একটু দুর্বল আছে বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জেলে আছেন, এবং আমি শুনেছি যে জেলে যারা আছেন ওদের দেখাশোনাও আওয়ামী লীগ ঠিক করে করছে না। ধর ওদের ঘরে খাবার আছে কিনা, বা টাকা পয়সা আছে কিনা, কোনো কিছু দেখাশোনা হচ্ছে না বিকজ মোস্ট অফ দিস পিপল আর আউটসাইড। সো শেখ হাসিনাকে এই করার আগে ওনার এই সংগঠনটাকে ঠিক করতে হবে। সংগঠনের মধ্যে যেন শেখ হাসিনার প্রতি একটা কনফিডেন্স আসে, যে ডাক দিলেই তারা বের হবে। এই অনেক কাজ বাকি আছে, তো এই কাজগুলি ওনাকে 4-5 মাসের মধ্যে গুছাতে হবে। উনি ওনার মতন গুছাবেন। গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু ওনাকে রেখে এসেছি, আমরা ওনাকে নিয়ে আসব, এই সিস্টেমে নিয়ে আসবো, দেন দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। বিকজ ডোন্ট ফরগেট দ্যাট আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনাও আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসএলাউ করে যে না আপনি যায়েন না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ানস উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ানস চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এইগুলি কিছুই টিকবে না। এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না। উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু। উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়।
শাস্তি দিতে হবে। শাস্তি দিলে তারপরে যেই মুহূর্তে এটা হয়ে গেল, তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি আপনি তো শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসেবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি absconder হতেন যদি উনি এই ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন। তা করেন নাই, বিকজ তখন তো উনি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানে যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি ওই আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, শি ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। 5 তারিখে ওনাকে 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই 24 অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর এক দেশের হেফাজতে, যে ভালো আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবেই ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি, লুকানো তো না, এমন তো না যে আপনি জানেন না উনি কোথায় পালিয়ে গেছে। ইউ নো দ্যাট আমরা নিজেরাই দিল্লিতে রেখে এসেছি, উনি তো পালায় নাই, উনি পালায় নাই। আপনি অ্যাবসকন্ডার হিসেবে ট্রায়াল করেছেন, ঠিক আছে, কেন করলেন? আপনি ওনাকে একটা ওয়ারেন্ট, একটা কোনো নোটিশ, একটা সামান্স আপনি পাঠাতেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, ওনার উপর সার্ভিস করাতেন থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন অফিস। আপনি আপনার ফরেন অফিসের মাধ্যমে হাই কমিশনকে পাঠাতেন। আপনার হাই কমিশন তো আমার লোক, বাংলাদেশের লোক, তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। হাই কমিশন যে জায়গাটা আছে, হাই কমিশনারের বাড়ি ঘর অফিস আমাদের, এটা তো আমার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি। তো আপনি ওর মাধ্যমে সার্ভিস করতেন, আপনাকে অসুবিধা ছিল? You should have allowed her to defend herself. সে তো অর্ডিনারি লোক না, সে তো কোনো অর্ডিনারি লোক না। আজকে তারেক সাহেবকে যে লন্ডন পাঠানো হলো বন্ড নিয়ে, জুনিয়র রাজনীতি করবেন না, এটা কেন করা হলো? এটা করা হলো বিকজ দ্য দেন গভর্নমেন্ট থট যে আমরা এভাবে ছাড়বো না ওনাকে। উনি যদি একটা বন্ড দেন যে আমি আর কোনোদিন রাজনীতি করব না, তাহলে ছেড়ে দেব। উনি বন্ড দিয়ে দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা কোনো বন্ড দিয়ে তো যায় নাই, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসাবে গেছে। এইসব বেকার কথাবার্তা বলে লাভ নাই। ইউ উইল হ্যাভ টু সিট উইথ শেখ হাসিনা, একটা এগ্রিমেন্ট করতে হবে, বসতে হবে। শেখ হাসিনা না, ইন্ডিয়ার সাথে তো বসতেই হবে, যেহেতু উনি ও জি স্যার, জি স্যার, সরি আবার একটু ডিস্টার্ব করেছিল, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, না আমি বলছি স্যার, যে এই কারণে বলছি যে বাংলাদেশ টেরিটরিতে আপনি পাঠাতেন, সার্ভিস করে দিতেন ডাইরেক্টলি শেখ হাসিনার উপরে, যে আপনার ট্রায়াল করবে। আপনি শেখ হাসিনা বাংলাদেশের এমবাসিতে বসেও তো ট্রায়াল ফেস করতে পারত, ওইটা তো আমার টেরিটরি, ভার্চুয়ালি করতে পারতো। আমরা করি নাই, এরশাদ সাহেবের সময় আমরা ভার্চুয়ালি করেছি। আমরা অনেক সময় জেলখানার থেকে লোক আনি না, ভার্চুয়ালি ট্রাই করি। অনেক সময় আমাদের আদালত জেলে চলে যায় ট্রায়াল করার জন্য। অল কাইন্ডস অফ পসিবিলিটিস আর দেয়ার। আপনি তো করেননি, আপনি স্ট্রেট, বিকজ আপনাকে বলা হয়েছে নট বিএনপি বাট আদার্স হ্যাভ সেড, অন্য যারা আছে জামাত টামাত, ওরা বলেছে যে ট্রায়াল না করে আমরা ইলেকশন বয়কট করবো, ইলেকশনে যাবই না। আগে আমরা একটা জাজমেন্ট চাই আইসিটির থেকে। দিছে, তাজুল সাহেব অ্যারেঞ্জ করেছে, তাজুল তো ওদেরই লোক, তাজুল অ্যারেঞ্জ করে দিয়েছে। কিন্তু এখানে কোর্টের যে পরিস্থিতি ছিল, স্বাভাবিক পরিস্থিতি ছিল না। হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো, হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো। এই ট্রায়াল এত খারাপ হয়েছে এক। দ্বিতীয়ত 2009-এর পরে যে জামাত নেতাদের ট্রায়াল হয়েছে সেটা এত খারাপ হয় নাই যত খারাপ তাজুল এস চিফ প্রসিকিউটর যে ট্রায়ালটা করেছে।
সো কি করব বলো, আমি আর এগুলি তো আছে। দুটো বিষয় ছোট ছোট একটু আলোচনা করে শেষ করতে চাই। দুটো একবারই প্রসঙ্গগুলো আপনাকে তুলে ধরতে চাই। একটা হলো যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই বিচারগুলো থেমে গেলে কি আবার বিচার হতে পারে? এবং পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অথেন্টিক সোর্সে আমরা শুনছি এবং আলোচনায়ও আসছে, আমাদের এখানেও শো করেছেন কেউ কেউ ভারত থেকে, তারা বলছেন যে বিএনপি একটা স্পেশাল মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে যে উইদাউট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগকে তারা স্পেস দিতে চায়। এটা একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে এটা পসিবল? ইম্পসিবল, ইম্পসিবল। কালকে যদি কেউ বলে যে বিএনপি কে তারেক রহমান ছাড়া আমরা পলিটিক্স করতে দেব, তারেক রহমান সাহেব পারবেন না। ইম্পসিবল। বিএনপি থাকবেই না, আওয়ামী লীগ থাকবেই না। ওট ইউ সেইং? আওয়ামী লীগ জাসুদ মাসুদ হয়ে যাবে, বিএনপি জাসুদ টাসুদ হয়ে যাবে তারেক রহমান ছাড়া। বিকজ দে আর দি ব্যাকবোন অফ দ্য পার্টি। পার্টি চলে কবর থেকে, বঙ্গবন্ধুর ইমেজে চলে, ওইটা চলে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজে, নট খালেদা জিয়া। জিয়াউর রহমানের ইমেজে। খালেদা জিয়াও রাজনীতি করেছেন জিয়াউর রহমানের ইমেজে। ইউ সি দিস, এটা তো সিম্পল। ওয়াই ক্যান উই আন্ডারস্ট্যান্ড যে পার্টিগুলি এরকম। জামাত ইজ ডিফারেন্ট, জামাত পার্টি ইজ ডিফারেন্ট, ইটস কাডার বেসড পার্টি। ওদের একটা সিস্টেম আছে, সিস্টেমে লিডারশিপটা ইয়ে হয়, ইটস এ গুড ইয়ে। এইভাবে যদি আমাদের যে বিএনপি বা আওয়ামী লীগ চলতো, খুব খারাপ হতো না, ভালো হতো যদি তো লিডারশিপ চেঞ্জ হতো। বাট বিএনপিতে আর আওয়ামী লীগে তো কোনো লিডারশিপ গ্রো করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। ক্যান দের বি এনি লিডার যে এসে প্রাইম মিনিস্টার হবে ওইখানে? উইল শেখ হাসিনা অ্যালাউ দ্যাট? উইল তারিক জিয়া অ্যালাউ দ্যাট? করলে ভালো হয়, করলে ভালো হয়। কেন? এই মিস্টেকটা তো বঙ্গবন্ধু করেছেন। যদি বঙ্গবন্ধু এই মিস্টেক না করতেন, উনি যদি সুপ্রিম লিডার হয়ে থাকতেন, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার থাকতো বা অন্য কাউকে প্রাইম মিনিস্টার করা হতো, তাহলে তো এই পরিণতি হয় না। ইউ সি, বিকজ আপনি যখন পাওয়ারেও থাকবেন তখন দের ইজ এ প্রবলেম। হি কুড হ্যাভ বিন দ্য সুপ্রিম লিডার, ওনার কথাই তো উঠতো বসতো সবাই, কিন্তু তখন কন্ট্রোল করতে পারতেন। সো এখন কি তারেক সাহেব বা শেখ হাসিনা এরা কি পার্টি যদি ছেড়ে দেয়, এই পার্টি কি থাকবে? পার্টি থাকবে ফ্যামিলি ছাড়া? আজকে দেখেন জাতীয় পার্টি, এরশাদ সাহেবের জাতীয় পার্টি রংপুরে কত স্ট্রং হওয়ার কথা সেটাকে, কিন্তু কে ধ্বংস করলো? এরশাদ সাহেব নাই, ওনার ভাই ধ্বংস করে দিল। সংগঠন করতে পারলো না, 3-4 হাজার ভোট পায় এরশাদ সাহেবের নামে। হোয়াট আর ইউ সেইং? জাস্ট ট্রাই টু সি কি অবস্থা। তো এরা না থাকলে তো পার্টি থাকবে না, জাসদের চেয়েও খারাপ হবে। আমি জানি না বাংলাদেশের জন্য ভালো হতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু এইসব গল্প করে কোনো লাভ নাই। শেখ হাসিনা ছাড়া দের ইজ নো আওয়ামী লীগ। শেখ হাসিনা যা বলবে ওনার লিডার্স বা ইয়ে এইটাই করবে। এখন প্রবলেম হয়ে গেছে, আই থিঙ্ক দের ইজ এ লিটল ভ্যাকিউম, লিডারশিপ ভ্যাকিউম হয়ে গেছে। বিকজ ওদের জেনারেল সেক্রেটারি নাই, ওদের একটা থার্ড ক্লাস জেনারেল সেক্রেটারি ছিল। কেন যে ওই লোকটাকে রেখেছিল, একটা জোকার, হি ওয়াজ এ জোকার দিস ম্যান। কি নাম, ওবায়দুল কাদের মাদের কি নাম ওর? ইউ সি, শি কুড হ্যাভ গট বেটার পিপল। আশরাফ সাহেব ছিলেন খুব ভালো। এখন এইখানে তো ওনার কাছে তো লোক ছিল, ওনার কাছে তো শিক্ষিত লোক, ভালো লোক আছে কিছু, এমন তো না যে নাই। বাট এনিওয়ে, শি হ্যাজ টু ডিসাইড যে উনি কি করবেন। ওনাকে তো ওনার সাংগঠনিক ইসেকে স্ট্রেংথেন করতে হবে আসার আগে। সেটা যদি না করেন তাহলে বিপদ ওনার জন্য। তো অনেকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন। আমি মনে বলেছিলাম 8জন কমিশনার এবং 4জন আপনার চেয়ারম্যান দেখা করেছেন। এই, সেটা হচ্ছে যে আপনার জেলা পরিষদের চেয়ারম্যানরা 4জন। তো এই 8জন যারা দেখা করেছেন, এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই 8জন দেখা করেছেন বা 12জন দেখা করেছেন, আপনি এগুলো বলে দিচ্ছেন, সকলের নাম বলে দিচ্ছেন, কে কোন এরিয়ার বলে দিচ্ছেন, ভাই কেন, বা এটা তো ক্ষতি হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার নেত্রীর সাথে যারা দেখা করেন তারাও যেমন চোর না, তাদের কথা বুক ফুলেয়া বললে সামান্যতম পাপ হবে না।
আর যারা মনে করেন যে সব গোপন রাখতে হবে তাদের বলি আপনারা গোপনেই থাকেন, কারণ আপনারা আন্ডারগ্রাউন্ডের লোক। আপনারা হচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপির ভিতরে যেমন 20% জামাত আছে, আওয়ামী লীগের ভিতরেও এখনো 30% গুপ্ত জামাত রয়েছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। তো আপনারা হচ্ছেন সেই জাতীয় গুপ্তরা, যারা খবরের জন্য অতিষ্ঠ রাখবেন, কিন্তু কোনো খবর সামনে এসে গেলে ভাই এটা তো গোপন রাখার কথা ছিল, এ সব বইলা দেন কেন ভাই, ওরে ভাই এটা বইলা দেন কেন ভাই, অমুকের নাম তুললেন কেন। এটা এটা হচ্ছে যে আপনাদের ওই যে 10/10 থাকতে থাকতে আপনাদের মাথায় এরকম হয়ে গেছে। তাছাড়া যাক, বাদ দেন, যার যার চিন্তা তার তার। ওই বিনাশকালে বুদ্ধি নাশ একটা কথা আছে, যে আপনাদের কাছে মনে হয় যেন কেউ কথা বললে বা ইয়ে করলে, আমরা কারা দেখা করেছে কারা কথা বলছে এটা বলছি, ওখানে কি কথা হয়েছে ভিতরে, কি কি গোপন কথা হয়েছে সেটা আমরা প্রকাশ করি না, যেটা আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে ওটা আবার রেকর্ড করে ছেড়ে দেন তেমনি। তো আজকে চলুন, আজকে যারা যারা দেখা করেছে দেখেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম নেত্রী যেদিন আপনার ঘোষণা দিয়েছেন যে নেত্রী ডিসেম্বরের মাঝে ফিরবেন, তার ঠিক 6 দিন পরে প্রথম একটা গ্রুপ দেখা করেছে, যেখানের মধ্যে আপনারা সকলেই জানেন বিপ্লব বড়ুয়া, SM কি বলে আমাদের এই যে মন্ত্রী সাহেব, সমরেজা ভাই, এরপরে ঝর্ণা বারোই, এরপরে নানক সাহেবের মেয়ে, এ ধরনের আরো 8 জন দেখা করেছিলেন। আর আজকে দেখা করেছেন 12 জন। তো এটা ছিল যে আপনার ঢাকা দক্ষিণের 8 জন কমিশনার। 2 নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান সরকার বা আনিসুর রহমান, উনি কমিশনার ছিলেন দক্ষিণ গোরান ও খিলগাঁও এলাকার, খিলগাঁও থানা। এরপরে 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, উনি হচ্ছেন যে মতিঝিল এজিবি কলোনি ফকিরাপুল এলাকা, মতিঝিল থানা। এরপরে 20 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বা ফরিদউদ্দিন, এলাকা হচ্ছে যে আপনার সেগুনবাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ সচিবালয় সংলগ্ন এলাকা, মানে শাহবাগ থানার উনি। 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, এলাকা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, নীলক্ষেত ও রমনা এলাকা, শাহবাগ থানা। 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, এলাকা শহীদনগর ও আমলিগোনা এলাকা, লালবাগ থানা। এবং 38 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আহমেদ ইমতিয়াজ মান্নাফি অথবা গৌরব, যিনি গৌরব নামে পরিচয়, 38 নম্বর উনি। ওনার এলাকা হচ্ছে নবাবপুর রোড, কাপ্তান বাজার, বনগ্রা লেন, জেনিনগর রোড লেন এলাকা, ওয়ারি থানা। এরপরে 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদের এলাকা ডেমরা, কামারপাড়া ও ডেমরা ইউনিয়নের প্রাক্তন 1, 2 ও 4 নং ওয়ার্ডের। এই 8 জন কমিশনার দেখা করেছেন, সাথে যে 4 জন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান দেখা করেছেন। তাদের একজন হচ্ছে পিপলু, যশোর জেলা পরিষদ; নাসির, সিলেট জেলা পরিষদ; রোমান, শেরপুর, রাজশাহী; এবং মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী। ওনারা দেখা করেছেন নেত্রীর সাথে। এখন নেত্রীর সাথে দেখা করেছেন, তবে আজকের যে হাই ভোল্টেজ যে মিটিংটা, এটা কমিশনার এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে এই মিটিংয়ে ওনাদেরকে সবাইকে একসাথে বসে সমন্বিত। ওনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে মনে হয়েছে যে ভাই একসময় যে গণভবনে যায় নেত্রীর সাথে যেভাবে দেখে ওই রকম জমজমাট নেত্রীর আবাসস্থল, নেত্রী যেখানে আছেন, হাই সিকিউরিটি, হেভি জমজমাট, ওখানে যে কথা বলে এসেছেন। তবে ওনাদের কারোর সাথে পার্সোনালি 1 মিনিট করেও কথা বলেননি, সমন্বিত সকলকে একসাথে রেখে। যতটুকু জানতে পারলাম সেখান থেকে নেত্রীর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সকলে প্রস্তুতি নিতে হবে, আমাদের সময় খুব সংকীর্ণ। নেত্রী হাসতে হাসতে নাকি বলেছেন যে নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন। তো নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন, মানে ডিসেম্বরের সমস্ত পত্রিকায় হেডলাইন হয়ে যাবে নেত্রী দেশে। এটা নাকি হাসতে হাসতে উনি সবাইকে বললেন যে ডেডলাইন হেডলাইন সবাই তৈরি হও, সমন্বিত। তবে নেত্রী আবারও একটা কথা সুস্পষ্টভাবে প্রত্যেকটা নেতাকে বলেছেন, এই মুহূর্তে বিভাজন নয়, শুধু ঐক্যের দরকার। আর আমার তৃণমূলের কর্মী বাহিনী যারা প্রচণ্ড কষ্টে আছে, জেলে আছে, ভেতরে আছে, এদের সবার খোঁজ খবর প্রত্যেকটা নেতা নিতে হবে।
কে কি করছেন না করছেন আমার কাছে লিস্ট আছে। ওখানে কিছু কিছু কমিশনাররা বলছিলেন যে আমি খবর নিচ্ছি বা খবর নিচ্ছি, জেল থেকে পাঠাচ্ছি। উনি নাকি সরাসরি অনেকটা বলেছেন যে আপনি কিছুই করছেনও না। আপনার যতটুকু করার করছেন না বলতে আপনার যতটুকু করার সক্ষমতা আপনি তার 10 ভাগের 1 ভাগও করছেন না। নেত্রী সবাইকে বলছে যে আপনি 100% করেন। আপনারা করেন, করতে যাইয়া যদি এর ভিতরেও যদি সক্ষমতা তো আর সকলের 100% নাই। যেমন ধরেন আমি 10 কেজি তুলতে পারবো, তাই বলে আমার পক্ষে 15 কেজি তোলা সম্ভব না। তো ওই রকমই অবস্থা যে নেত্রী বলছে বাকিটা আমি দেখব। তবে আমার কোনো কর্মী মানে 3-4 বলছে যে ওদের কষ্ট আমার সহ্য হয় না, আর ওদের কষ্ট দেখেই আমি আমার গলায় ওরা রশি ঝুলাবে বলার পরেও আমি দেশে ঢুকছি শুধুমাত্র আমার তৃণমূলের কর্মী এবং আমার দেশের আম জনগণ ওদেরকে দেখার জন্য, যে ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতেই পারেন এই মিটিংয়ে এরপরে নেত্রী ভেতরে আরও অনেক নির্দেশনা দিয়েছেন, সকলকে প্রস্তুতি নিতে বলেছেন, আরও অনেক কিছু হয়েছে। ওগুলো আসলে ফাইনালি বলা হয়তো যাবে না বা বলার ইচ্ছাও নেই। কিন্তু নেত্রী তৃণমূলের উদ্দেশ্যে যা বলেছেন সেটাই বললাম, এবং যারা দেখা করেছেন কমিশনার ওনাদের নামও আপনাদেরকে বলে দিলাম, এরিয়া ওয়ার্ড সহ বলে দিলাম। এর ভিতরে যদি কেউ যদি ভাইগা যায়, পালায়া যায়, সেটা হচ্ছে অন্য কথা। তবে আমরা যারা সমর্থক, এই পার্টির সমর্থক, নেতা কর্মী, নেতারা তো ভাই নেতা, আর আমরা তো কিছুই না, আমরা একজন সমর্থক। তাই বললো যে আমাদের মধ্যে ভালো খারাপ যেমন আছে, তার মধ্যে হয়তো আমরা 90% যারা আছি, 90% ওরা শেখ হাসিনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এবং আমরা বিশ্বাস রাখি যে নেত্রী ঠিকই ফিরবেন। উনি যখন বলেছেন, উনি যেটা বলেন সেটা করেন। আর 10% 50-50 চান্স, তারা মনে হয় না, মনে হয়, মনে হয় না, মনে হয়, এই ধরনের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকেন। আর ওই যে সব নিউজ, সব খবর, যে আরে না, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই নিউজগুলো যত বেশি সরকারের ভেতরে যায় তত বেশি সরকার নড়ে ওঠে। নেত্রী যখন এর আগে বলেছিলেন আমি আসবো, তোমরা টেনশন করো না, কারো কোনো টেনশন ছিল না। যেই বলছেন ডিসেম্বর আসবে, ওই আমার ভাইয়া ছাইয়া কাইয়াদের বিচি কিন্তু কান্দে উঠে গেছে। আর এই যে গতবারের হাই মিটিং আর আজকের হাই ভোল্টেজ মিটিংয়ের পরে আগামী 2-4 দিনের ভিতরে যদি উত্তরের কেউ যায়, দক্ষিণের আরও যায়, তারপরে ঢাকার বাহিরের কমিশনাররা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানরা যায়, তখন অবস্থাটাই সরকারের কি হবে দেখেন। আর এরা যখন নেত্রীর সাথে কথা বলে তখন এরা আসলে উৎসাহ পায়, দেশের ভিতরে এরা তখন কথা বলতে পারে। আর নেত্রী এখন যেটা চাচ্ছে, আমাদের সকলকে, গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আমাদেরকে মিশে যাওয়ার একটা নির্দেশনা আছে। মিশে যান এবং বুঝান, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, একটা একাকার অবস্থা, এই জিনিসগুলো শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে অবস্থাটা কি চলছে। আপনাকে বলতে হবে না আপনার আওয়ামী লীগ সমর্থক, আপনারা শুধু সমালোচনা করেন। চায়ের দোকানে বৈশা সমালোচনা করেন, আয় হায় রে আজকে টমেটো কিনতে গেছিলাম, টমেটোর এত দাম, আরে ভাই আমি বাঁচুম কেমনে। শুধু এই কথাগুলো তোলেন মানুষের কাছে। আপনি 3 অক্ষর তুলবেন, এবার 100 জন এটা কথা কইতেছে। চায়ের দোকানে যায় ফোনে কথা বলতে বলতে এটা তুলতে পারেন। ওই বিড়ির দোকানে বিড়ি টানতে টানতে কথাটা তুলতে পারেন। রাস্তার উপরে খাড়াইয়া রিক্সার মধ্যে বইয়াও রিক্সাওয়ালার লগে আলোচনা করতে পারেন। এর জন্য আপনারা আমি আওয়ামী লীগ কর্মী, এই দেখেন শেখ হাসিনা, না না না, ওগুলো কিচ্ছু বলার দরকার নাই। শুধু কাহিনী তুলে দেন এদের মাথায় ধরবে, সেটাই হবে। তো এই ছিল আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের যারা গিয়েছেন তাদের নাম এবং জানিয়েছি। এখন বাংলাদেশের হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, ভারতের হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, ভারতের হিন্দুরাই তো ঐক্যবদ্ধ না, তো বাংলাদেশের হিন্দুরা ঐক্যবদ্ধ কিভাবে হবে? তো এই জন্য এরকম এগুলো ঘটবে। হিন্দুরা ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ ছিল না, তার জন্য তো তাদেরকে কখনো 800 বছর আরব, তুর্কি, মোগল এরা শাসন করেছে। এমনকি তুর্কিদের দাস এসে দিল্লির বাদশা হয়ে গেছে। হাস্যকর ব্যাপার পৃথিবীর ইতিহাসে। পুলক ঘটক বলে একজন সাংবাদিক আছেন না, জি, উনাকে একদিন আমার অনুষ্ঠানে আনছিলাম। উনি বলতেছে উনার কিন্তু হিন্দুরা উনার কল্লা চায়, উনার দাবি করে, কারণ উনি পারিবারিক আইনটা নিয়ে কথা বলে। মেয়েদের যে সম্পত্তি দেয় না,
এটা নিয়ে কথা বলে একজন উনার বিরুদ্ধে ক্যাম্পেইন করে। উনাকে হ্যাঁ যদি আনছিলাম, হিন্দু ছেলেরা তার বিরুদ্ধে লিখতেছিল। হ্যাঁ, এটাই করবে তো, এরা তো তাই করবে। এমনকি আমিও সেই হিন্দু নারীদের, সনাতনী নারীদের সম্পত্তির আইনের পক্ষে ছিলাম বলে আমার কিছু শুভাকাঙ্ক্ষী হিন্দু আমাকে অপছন্দ করে। যখন আমি তাদের বলেছিলাম যে কেন সমভাগ হলে আপনার সমস্যা কি, তারা বিভিন্ন যুক্তি দেখালো নারীদের সম্পত্তি দেওয়া যাবে না। তাহলে আপনি তো ওই যে মুসলমান জঙ্গিদের মতোই, ইসলামী জঙ্গিদের মতো চিন্তা ভাবনা করেন, নারীদের সম্পত্তি দিলে আপনার সমস্যা কোথায়? তারা বিভিন্ন যুক্তি ওইখানে দেয়। একটা হিন্দু নারী কমেন্ট করছিল যে স্বামীর সম্পত্তি বাদ দেন, বাবার সম্পত্তি আমি পাই না। সেটাই এদের দরকার, স্বামী বাবার। নারীরা কেন সম্পত্তি পাবে না? সম্পত্তি অবশ্যই দেওয়া উচিত, এই অধিকার দেওয়া উচিত। কেন দিবে না? অবশ্যই দিতে হবে। চিন্তা করেন, এই যে অস্ট্রেলিয়ার মতো দেশ, কল্পনা করতে পারবে না এই ধরনের চিন্তা ভাবনা। মানে মানে এটা বর্ণবাদ। মানে এই ধরনের কমেন্ট কেউ ফেসবুকে এসে করছে, এই জেলে কমেন্টসটা জমা দিলে জেলে অস্ট্রেলিয়া ভিসা পাবে না কিন্তু। তাইলে সোজা কথা নাকি এরকম বর্ণবাদী চিন্তা? এখন আমাদের দেশ তো, আমাদের দেশে দক্ষিণ এশিয়ার মানুষ, এরা তো মানে এরা তো বুঝেই না যে কোনটা যে সভ্যতা আর কোনটা অসভ্যতা, তো এগুলো বুঝেই না। এরা দেখেন না যে সবচেয়ে খারাপ শব্দ ব্যবহার করে সে হলো এই দেশের জাতীয় বীর, সে হলো জাতীয় বীর। জাতীয় বীর সে, হ্যাঁ। সবচেয়ে বাজে শব্দ ব্যবহার যে করতে পারবে। তো আপনি তাহলে জাসদের লোকেরা কিন্তু তবলিগের চিল্লায় যায়, এখন যায় কিন্তু। সবাই যায়, এখন কে যায় না? আপনার ওই দিনের পোস্টটা পরে চিন্তা করলাম, আপনার যে ঘুম পাইছিল কারণটা তো ওইটাই। আপনার আপনার ডাক্তার যে কথাটা বলছে আপনি ঘুমান না, এর জন্য আপনার ওই সমস্যাটা সেটা। ভয়ঙ্কর বেড়ে যায়। আজকেও ভাবছিলাম, ভয় পেয়ে গেছিলাম বেড়ে যাবে, তো আজকে বেড়ে যায় নাই বলে আসি, নাহলে আজকেও তো সমস্যা হতো। আচ্ছা, আর একটা জিনিস আপনি সামনে আনছেন, যেটা পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে খুব তাড়াতাড়ি, আপনি আনছেন সেটা। হ্যাঁ, শুধু স্বীকৃতি দেবে না তো, গাজাতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ দেখেন, অনেকেই রাগ করে এই কথাগুলো বললে। তো এমনি তো লোকজন, দুষ্ট লোকেরা এমনি তো জিন্দাবীর বলেন। আপনার আমি আগেই বলেছিলাম, যদি অনেকে বলে যে কথার জন্য না বলি, মনে করাই দেওয়ার জন্য বলতেছি। আমি বলেছিলাম যে ইরানে আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান টাকার জন্য, অলরেডি আফগানিস্তানে করেছে এবং পাকিস্তানে ইরানে করার জন্য রেডি হয়ে ওত পেতে আছে। আমিও বলেছিলাম যে ইভেন এই সরকার যদি টিকতো, মানে টিকবে তো না, এরা যদি 28-29 সাল পর্যন্ত এই মুসলেকা সরকার, বিএনপি জামাত এবং জামাতে বিরোধী দলের সরকার এটা টিকতো, আপনি নিশ্চিত থাকেন তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দিত এই বিএনপি জামাত সরকার, স্বীকৃতি দিত। এটাও দিত। খালি এখানে আপনার মনে করিয়ে দেই, পাকিস্তানে 2বার ইসরায়েলি বিমান এসেছিল, সসম্মানে ফিরিয়ে দিয়েছে। এমনকি তত্ত্বাবধায়ক বাংলাদেশে ইন্টারিম সরকার সময় ইসরায়েলি বিমান বাংলাদেশে আসছিল কেন? সামাজদারকে নিয়ে ইশারাবি তো কাঁপিয়ে, আসলে শুধু ইসরায়েলের বিমানই আসছিল, এটা অন্য কিছু। এই বাংলাদেশ ইউনুসের আমলে ইসরায়েলি বিমান কিভাবে আসে? আপনি ভিপি নুরার সাথে কি ইসরায়েলি লোকের ছবি দেখেন নাই?